যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু। নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই নাটক ফাঁস, যশোরে আটক ৭ জন। কেশবপুরে যুবদল কর্মী মারপিটে নিহত। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে এসএসএফকে কাজ করতে বললেন প্রধান উপদেষ্টা। দেশে ফিরে মায়ের নামে বরাদ্দকৃত বাড়িতেই উঠবেন তারেক রহমান। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় যোগ দিল জামায়াত। দেশের ৮টি বিভাগেই টানা ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস। হোয়াটসঅ্যাপ দিয়ে টার্গেট করছে ইসরায়েল, অ্যাপ ব্যবহার বন্ধ করতে বলছে তেহরান। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর প্রথম ঘটনা। নিহত ব্যক্তির বাড়ি বাঘারপাড়ার জোহরপুর ইউনিয়নে। তিনি যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয়। বুধবার ভোরে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন। গত ৫ জুন তিনি মডেল ওয়ার্ডে পেট ব্যথা নিয়ে ভর্তি হন। এতদিন তিনি ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রোববার তার নতুন করে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক তাকে আইসিইউতে রেফার করেন। মঙ্গলবার সকালে যশোরের মনিরামপুর উপজেলার কুয়াদা জামতলা মোড়ে সংঘটিত নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। শুরুতে এটিকে সংঘবদ্ধ ছিনতাই বলা হলেও তদন্তে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এই ঘটনায় নাটক সাজানোর অভিযোগে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে নগদের সংশ্লিষ্ট কয়েকজন, একজন প্রাইভেট গাড়ি চালক সহ মোট ৭ জনকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা। মঙ্গলবার রাতেই সন্দেহভাজন ৪ জনকে ডিবি হেফাজতে নেয়। এরপর ঘটনাটির গভীরে তদন্ত শুরু করে তারা। আজ সকাল ১১টা পর্যন্ত মনিরামপুর ও যশোর শহরের পোস্ট অফিস পাড়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৭ জনকে আটক করা হয়েছে। এ পর্যন্ত ৩২,৫,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোর ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁইয়া। যশোরের কেশবপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে মনিরুল ইসলাম নামে এক যুবদল কর্মী মারপিটে নিহত হয়েছেন। বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। নিহত মনিরুল উপজেলার বরণডালি গ্রামের আলী বক্সের ছেলে ও স্থানীয় যুবদলের কর্মী। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরসকাঠি বাজারে মঙ্গলবার বিকেলে পাওনা টাকাকে কেন্দ্র করে বরণডালি গ্রামের মনিরুল ইসলাম ও রেজা হাসান সবুজের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ লেগে যায়। এতে মনিরুল ইসলাম, কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মনিরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মনিরুল মারা গেছেন। এ ঘটনায় পুলিশ বরণডালি গ্রামের রেজা হাসান সবুজ, লিটন হোসেন ও মশিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, রাষ্ট্র ঘোষিত ভিআইপিদের নিরাপত্তা দিতে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সব ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যেতে হবে। আজ স্পেশাল সিকিউরিটি ফোর্সেস এসএসএফের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ অন্যান্য বাহিনীর তুলনায় একটি ক্ষুদ্র বাহিনী, তবে এর কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি। এই বাহিনী আমার নেতৃত্বে এবং তত্ত্বাবধানে পরিচালিত হয়। এটি একটি প্রশিক্ষিত ও সুশৃঙ্খল বাহিনী যারা আমার ও রাষ্ট্রপতির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে। বিগত ১০ মাসে এই বাহিনী দেশে বিদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছে। আমি এসএসএফ এর সার্বিক পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে সন্তুষ্ট।
দেশে ফিরে মায়ের নামে বরাদ্দকৃত বাড়িতেই উঠছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ করা হয় গুলশান 2-এর 196 বাড়িতে। গত 4 জুন বাড়ির নামজারি করে বিএনপি চেয়ারপারসনের হাতে কাগজ তুলে দেয় সরকার। আর লন্ডন থেকে দেশে ফিরে সপরিবারে সেই বাড়িতেই ওঠার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের। এরই মধ্যে বসবাসের উপযোগী করে সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, নির্বাচনের তারিখ ঘোষণার পরই বিএনপির এই নেতার দেশে ফেরার আশা করছেন দলটির নেতারা। বেগম জিয়ার ভাড়া বাসা ফিরোজার উত্তর দিকের লাগোয়া বাড়িটি মূলত তার নামে বরাদ্দ করা ছিল আগে থেকেই। 3টি বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুল ও বাগান রয়েছে বাড়ির ভেতরে। নিরাপত্তায় নিয়োজিত আছেন 10 জন পুলিশ সদস্য। বসবাসের উপযোগী করতে গত 6 মাস ধরে সংস্কার করা হচ্ছে বাড়িটি। লন্ডনে ফিরে যাওয়ার আগে বাড়িটি পরিদর্শন করেছেন তারেকের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আলোচনা সভায় যোগ দিয়েছেন জামায়াত ইসলামী। আজ বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে শুরু হওয়া এই সভায় দলটির পক্ষ থেকে 2 শীর্ষ নেতা যোগ দেন। আজকের আলোচনার বিষয় জাতীয় সংবিধান কাউন্সিল, এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল। এই দিন সকাল 10:30 থেকে ফরেন সার্ভিস একাডেমিতে যোগ দিতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গতকাল প্রথম দিনের আলোচনা সভায় জামায়াত ইসলামী উপস্থিত না হলেও আজ দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যোগ দিয়েছেন। দেশের 8টি বিভাগেই টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলেও আশঙ্কা করছে সংস্থাটি। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস থেকে এই তথ্য জানা গেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে 18 জুন সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাগুলোর পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির নাগরিকদের হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করতে বলায় মেসেজিং প্ল্যাটফর্মটির মালিকানা সংস্থা মেটা উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী রেডিও স্টেশন IRIBর এক প্রতিবেদনে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও অন্যান্য লোকেশন ভিত্তিক অ্যাপ ব্যবহার না করতে নাগরিকদের সতর্ক করা হয়। এগুলোকে ইসরায়েলের ইরানি ব্যক্তিদের শনাক্ত ও টার্গেট করার প্রধান মাধ্যম বলে অভিযোগ করা হয়। ইরান হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামকে ইসরায়েলি গোয়েন্দা হাতিয়ার বলে অভিযুক্ত করেছে। হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র CBS নিউজকে দেয়া বিবৃতিতে বলেন, এই মিথ্যা দাবিগুলো যেন আমাদের পরিষেবা বন্ধের অজুহাত না হয় তা নিয়ে আমরা উদ্বিগ্ন। হোয়াটসঅ্যাপে পাঠানো সব মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ প্রেরক ও প্রাপক ছাড়া কেউ এসব বার্তা দেখতে পায় না, এমনকি হোয়াটসঅ্যাপও না। আমরা ব্যবহারকারীদের সঠিক লোকেশন ট্র্যাক করি না, বার্তা প্রেরণের লগ রাখি না বা ব্যক্তিগত বার্তা মনিটর করি না। আমরা কোনো সরকারকে গণতথ্য সরবরাহ করি না। এই নিষেধাজ্ঞা ইরানের নাগরিকদের সাথে বৈশ্বিক যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি ও যুদ্ধ বিষয়ক তথ্য নিয়ন্ত্রণ জরুরি হয়ে উঠেছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।